ছাদে পা রাখতেই দেখতে পাওয়া গেল বাঁ পাশে সবুজ বোর্ডে বড় বড় অক্ষরে লেখা রয়েছে গ্রিনল্যান্ডে স্বাগতম। নামটির যথার্থ পরিচয় দিয়েছে। ফ্লোরে সবুজ ঘাসের মেলা। বোঝার উপায় নেই যে এখানে প্লাস্টিকের ঘাস ব্যবহার করা হয়েছে। দেয়ালেও সমান তালে ঘাসের ব্যবহার। মধ্যখানে 2 লাইন গেঁথে বড় দুটো টেবিল গিয়েছে। আসন দেওয়া হয়েছে মোট 40 জনের। ড্রাম, গিটার এমন নানা রকমের বাদ্যযন্ত্র রয়েছে আশেপাশে। গোল কুশন বালিশগুলোর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অনেকেই। এতগুলো অজানা মানুষ একত্রে দেখে অরু হকচকিয়ে গেল। সেই মানুষগুলোর নজর তন্ময়ের উপর পড়তেই এক একজনের চিৎকার চেঁচামেচি শুনে সে তন্ময়ের পেছনে চলে এলো। ভয়ে ধক ধক করছে ভেতরটা। এক প্রকার গুটিয়ে গিয়েছে সে। এমন হট্টগোল মোটেও আশা করেনি। 12-14 জন পুরুষ হবে একত্রে, এবং প্রত্যেকেই স্যুটকোট পরা। এক একজন পুরুষের পাশে সুন্দরী নারী দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে তাদের জীবন সঙ্গী। তারা দিব্যি তন্ময়কে দেখে উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে ডেকে চলেছে, এই আমাদের চ্যাম্প চলে এসেছে, সাইডে সাইডে জায়গা দিন। এত বড় তন্ময় এতটুকু জায়গায় আটবে তো? এই ব্যাটা, এত বড় তন্ময় মানে কি? তোরটা কি ছোট? এই যে বড় তন্ময় চাচা, দেখে নেন চোখ খুলে। ঠিক কে আগে অশ্লীলতা শুরু করেছে? চোখ খুলে দেখে নেন সবাই। মাহিন শুরু করেছে। আমি আবার সব সময় অশ্লীলতার খেতাবে অংশগ্রহণ করতে চাই না। এই মাদারবোর্ড, তুই এত বড় বলতে কি বুঝাইছিস এটা আগে বল। এত বড় মানে বড়, ইংলিশে হলো বিগ, বিগার বিগ। শালা অশ্লীল, তুই দেখে আসছোস বিগ না স্মল? গে একটা। এই খবরদার, মুখ সামলে কথা বলবি ছোট মিয়া। আসিস, দেখাবো ছোট নাকি বড়, একদম খুলে কিন্তু। ওরও ফ্যালফ্যাল নয়নে এক একজনের কথাবার্তা শুনে যাচ্ছে। ভীতু সে একটা কথার মানেও ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। কী রেখে কী বলছে ভালোভাবে শুনতেই পারছে না, বুঝবে তো দূরের বিষয়। সে বরং আলগোছে তন্ময়ের শার্টের একটা অংশ চেপে রেখেছে। তার দৃষ্টি ঘুরে ফিরে সকলকে দেখছে। এক সময় দৃষ্টি গিয়ে থামল ইব্রাহিমের দিকে। ইব্রাহিম একটা গ্লাস হাতে বসা। আপাতত ঠিক অরুর দিকে তাকিয়ে মুচকি হেসে চলেছে। গ্লাসের সাথে গ্লাস মেরে উচ্চস্বরে বলল, তোরা ইম্পর্ট্যান্ট গেস্ট মিস করে যাচ্ছিস। ইব্রাহিমের আঙুল তোলায় এবার সকলেই তন্ময়ের পেছনে তাকালো মনোযোগ দিয়ে। সুঠাম দেহের তন্ময়ের পেছনে পাতলা ছোট গঠনের অরুকে লক্ষ্য করা আসলেই কষ্টসাধ্যের বিষয়। কিছু সেকেন্ডের নিস্তব্ধতা বয়ে গেল। পরপর পুনরায় হৈহুল্লোড়ের শব্দ। মাহিন অধৈর্য গলায় শুধালো, এটা অরু না? অরুকে এনেছিস? সিরিয়াসলি? সূর্য কোথা থেকে উঠছে? পূর্ব? শালা অশিক্ষিত। সূর্য পূর্ব দিক থেকেই ওঠে। সূর্য মামার আমি ভাইরা ভাই। এখন ভাই ভাই হয়ে তো আর তাকে উল্টো দিক থেকে উঠতে বলতে পারি না। ইয়াক! ওরও এখনও চমকে তাকিয়ে আছে। সকলেই তার নাম জানে। কিভাবে জানে? সে তো এই প্রথম তাদের দেখছে, এর আগে কখনো দেখেনি। তন্ময় বন্ধুবান্ধব বাড়িতে আনে না খুব একটা। ক্লোজ ফ্রেন্ড ইব্রাহিম হাতে গোনা 2-1 বার এসেছে। আর সকলেই তাকে কেমন নাম ধরে মজার সুরে কথা বলে চলেছে, যেন বহু বছর ধরে তাদের সম্পর্ক পরিচয় চেনা জানা। তন্ময় মাথা ঘুরিয়ে অরুর দিকে তাকালো। এগিয়ে নিয়ে গেল তার বন্ধুবান্ধবদের সামনে। চোখে চোখ রেখে নরম সুরে বলল, দে আর মাই ফ্রেন্ডস। ওরও ছোট স্বরে সালাম জানালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জবাবখানা সকলের থেকে ফিরে আসলো। তন্ময় একটা কুশন এগিয়ে দিয়ে বসতে ইশারা করল অরুকে। অরু বসল জড়সড় হয়ে। তার পাশেই তন্ময় বসেছে ছুঁই ছুঁই করে। সর্বদা গম্ভীর মুখের তন্ময়কে এখন আর গম্ভীর লাগছে না। সে মুচকি হেসে তাকিয়ে আছে বন্ধুদের পানে। 2-1 বার মাথা দুলিয়েছে, কথা বলছে। এক সুন্দর পরিবেশ, হাসাহাসির ঝড় বসেছে।
ঠাট্টার সুরে রিহান বলল, এত বড় তন্ময়ের জন্য অরু ছোট হয়ে গেল না? হাসাহাসির ঝড় নেমে এলো। ইব্রাহিম হাসতে হাসতে লুটিয়ে পড়েছে। চোখের কোণে তার জল জমেছে। নিজেকে সামলে চোখের কোণ মুছে নিল। মাহিন অতিষ্ঠ সুরে ভেঙাল, সেই তন্ময়েরটা নিয়েই ওর যত মাথা ব্যথা। দেখে আসছে যে বড়, আর তোরটা, ওটা যে ছোট সেটা কি সোহানি জানে? এই সোহানি, এটাকে ডাক্তার দেখাস না কেন? রিহান সকলের থেকে বেশি দুষ্টু প্রকৃতির, তা তার হাবভাবেই বোঝা যাচ্ছে। তার পাশে ফর্সা লম্বা চওড়া দেখতে মেয়েটি হলো সোহানি। ওরও মনোযোগ দিয়ে মেয়েটিকে দেখল। কথাবার্তায় বুঝে নিয়েছে মেয়েটিও তন্ময়ের ফ্রেন্ড সার্কেলের একজন। তুই তোকারি তো আর যে সে লোক করে না। লক্ষ্য করেছে তন্ময়কেও তুই করেই সম্বোধন করেছে, ইভেন রিহানকেও। সোহানি নাক কুঁচকে বলেছে, ডাক্তার দেখিয়েছি, সার্জারি করতে হবে। রিহান বুকে হাত চেপে রেখেছে। বেবি, ডার্লিং, সুইট হার্ট, হাউ ক্যান ইউ সে দিস? চুপ থাক। এভাবে বলে না জান, কষ্ট পাই। তুই মর। আমি মরলে কেমনে হবে জান? রসিকতা সকলের মধ্যেই বিদ্যমান। মাহিনের বাপাসের ছেলেটা সৈয়দ, শান্তশিষ্ট ধরনের। তবে এবার মুচকি হেসে অরুকে জিজ্ঞেস করল, অরু তো এবার ইন্টার পরীক্ষা দিয়েছ, তাই না? তুমি করে বলছি, কারণ ভীষণ ছোট। আমাদের সকলের মাস্টার্স কমপ্লিট। আমরা তোমার সিনিয়রদের ঘরের সিনিয়র। তা এত বড় সিনিয়র বয়ফ্রেন্ড পেয়ে কেমন বোধ করছো? তার উপর সিনিয়র বয়ফ্রেন্ড কাজিন। ওহো। ওরও আর চোখে তন্ময়ের দিকে তাকাচ্ছে মাথা নত করে। ঠিক কত প্রকার লজ্জা সে পাচ্ছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রীতিমতো গালে গরম আভাস পেয়ে চলেছে। মাথা তুলে তাকাতেও পারছে না। তন্ময় ঠোঁটে স্মিত হাসি রেখে আছে। ওরু খুব সময় নিয়ে নিচুস্তর স্বরে বলল, জি, ইন্টার দিয়েছি। বি কমফোর্টেবল ওরু, আমরাই তো। সৈয়দের পাশে রুবেল বসা। সে শুধু হেসেছে এবং টুকটাক মতামত দিয়েছে। এবার সেও কথা বলল, এমন সুন্দরী শান্তশিষ্ট পিচ্চি কাজিন আমাদের নেই কেন? তাহলে তো আর মেয়ে খুঁজতে হতো না। বাচ্চাকাল থেকে পড়িয়ে শিখিয়ে নিজের মতো বড় করে বিয়ে করে ফেলতাম। কাজিনগুলো সব বিয়ে শাদি করে আঙ্কেল বানিয়ে ফেলেছে। সব লাগ তন্ময় চাচার। ওরও টান টান হয়ে বসে। ঘন ঘন তন্ময়ের দিকে তাকাতে ইচ্ছে করছে, কারণ তন্ময়ের হাত তার পিঠে, একটু পরপর বুলিয়ে দিচ্ছে, যেন শান্ত করছে অরুকে। কিন্তু অরুর তো অস্বস্তি হচ্ছে না। একটু লজ্জা এবং ভয় লাগছে, তেমন ভালোও লাগছে। ইব্রাহিম শব্দ করে হেসে উঠল। শান্ত, তাও অরু? অসম্ভব। সোহানি হেসে শুধালো, অনেক দুষ্টু নাকি? দুষ্টু না, দুষ্টুর নানি। তন্ময়কে নাকে দড়ি লাগিয়ে ঘুরায়। অচেনা মানুষদের সামনে এমন পুতুল সেজে থাকে। কিন্তু বাড়িতে ও একটা জলজ্যান্ত জ্বালানি। ওরও লজ্জায় মাথা নত করে রেখেছে। মনে মনে ইচ্ছে মতো বকে দিল, পেয়েনেক এবার সামনে। ইতর বাটপার একটা। মাহিন ইন্টারেস্ট নিয়ে জিজ্ঞেস করল, সত্যি নাকি তন্ময়? তন্ময় উচ্চস্বর করে হেসে উঠল। হাসির শব্দে ওরও ফ্যালফ্যাল নয়নে তাকালো। বন্ধুদের সঙ্গে তাহলে তন্ময় এমন থাকে। কতটা সুন্দর লাগছে তার আইডিয়া আছে লোকটার। ওরুর বুকটা দুরু দুরু করে কেঁপে উঠছে। বুকে অশান্তি অনুভব হচ্ছে। এভাবে তার সামনে কেন হাসে না? এই যে হেসেছে বলে গহ্বরে হারিয়ে গিয়েছে মায়াবী চোখ দুটো, ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে তা তো ওরু ভালোভাবে দেখতেই পারছে না। তন্ময় হেসে বলল, দুরন্তপনায় ঘেরা। ড্রামা বা মুভিজ দেখতে হয় না। শি ইজ অ্যানাফ। সোহানি হেসে বলল, ড্রামা কুইন। আহা, লটারি জিতছস দোস্ত। ওরও অন্যমনস্ক হয়ে পড়েছিল। সোহানির কথায় পুনরায় লজ্জায় হতবম্ব হয়ে গেল। পরপর বন্ধুদের মধ্যে আলাপ আলোচনা শুরু হয়েছে। নানান রকমের বিষয় নিয়ে কথা বলছে। ওরু মনোযোগ দিয়ে শুনছে।
এক সময় ওয়েটার এসে ড্রিঙ্কস দিয়ে গিয়েছে, সে মেজেন্ডা নিয়েছে। ধীরে সুস্থে একটু একটু করে খেয়ে চলেছে। এর মধ্যে সুহানি এবং উপস্থিত কিছু মেয়ের সাথে তার কথাবার্তা হলো। তাদের কথায় অরু বুঝতে পারল তারা সবাই তাকে চেনে। তন্ময়ের সেলফোনে নাকি ছবিও দেখেছে। মজার মজার অনেক ইনসিডেন্ট শুনেছে। অরু বাকরুদ্ধ হয়ে পড়ল। নাহিন দুষ্টু সুরে বলল, তোমাকে মজার একটা বিষয় বলি অরু। তখন আমরা মাস্টার্স প্রথম বর্ষে। তন্ময়কে আমাদের ক্লাস লিডার তন্নি প্রপোজ করে। মাঠে ভরা জনগণ। পাবলিক প্রপোজ বোঝো, পাবলিক প্রপোজ করে বসে। সে কি কাণ্ড! ভাবতেই হাসি চলে আসছে। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। তার সঙ্গে বাকিরাও যোগদান করেছে, কিন্তু অরু অধীর আগ্রহে অপেক্ষা করছে বাকিটা শোনার জন্য। মাহিন বলল, বাকিটা আমি বলি শোনো। তন্ময় খুব নিট অ্যান্ড ক্লিন, এটা আমরা সকলেই জানতাম। ও আগে থেকে ছোট গার্লফ্রেন্ড বাড়িতে বড় করছে তা তো আর তন্নি বেচারি জানে না। ও তন্ময়ের পেছনে আঠার মতো লেগে পড়ল। কি খাটনিটাই না খেটেছিলাম এই মেয়েকে সরাতে। ওরও চোখ মুখ অন্ধকার করে তন্ময়ের দিকে তাকালো। তন্ময় জিজ্ঞেস করল, খারাপ লাগছে? না। ঠান্ডা লাগছে? হুম। ডিসকমফোর্ট ফিল করলে জানাবি। হুম। মাহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, হাউ কিউট! এত কেয়ারিং তন্ময়কে আমি প্রথম দেখছি। মিঠু, আমিও। ওরোর বলতে ইচ্ছে করল সেও এই প্রথম দেখছে। এমন কেয়ারিং হাস্যোজ্জ্বল সুন্দর তন্ময় আগে দেখেনি বললে ভুল হবে, খেয়াল করেনি। মাহিন তন্ময়ের উদ্দেশ্যে বলল, এই তুই এভাবে তুই তুকারি করছিস কেন অরুকে? অভ্যেস, তন্ময়ের ছোট জবাব। থেমে আবার বলল, পরিবর্তন করা যাবে বলে মনে হয় না। জানটান ডাকিস না, না মানে কোনো নিকনাম দিস নাই। অরু লজ্জায় পুনরায় হতবম্ব হয়ে রইল। তন্ময় আগেই যে ওয়ার্নিং দিয়েছে তাকে, তার যথাযথ কারণ রয়েছে বলে মনে হচ্ছে অরুর। বন্ধুদের মশকরাগুলো তন্ময়কে ইজিলি হ্যান্ডেল করছে। যে যা বলছে সে সেটাই মেনে নিচ্ছে, জবাব দিচ্ছে। অরু চুপচাপ জড়সড় হয়ে সকলের আলাপ আলোচনা শুনে গেল। ডিনার শেষ করে সকলে পুনরায় শুয়ে বসে রয়েছে। মজা মাস্তি থামেনি তাদের এক সেকেন্ডের জন্য। কিছুক্ষণ পর রুবেল গান নিয়ে কথা তুলেছে। ব্যাস, সকলের রিকোয়েস্ট মেনে রিহান গান গাইল সোহানির জন্য। একটা বাংলার রোমান্টিক গান। অরুর সামনে হাতে হাত ছুঁয়ে তালি দিচ্ছে। লাজুক হেসে মনোযোগ সহকারে শুনছে। কি সুন্দর গেয়েছে! নিশ্চয় প্রায়ই গান গাওয়া হয়। গান শেষ হতেই একসময় রূপম বলল, অরু, তোমাকে তন্ময় গান শুনিয়েছে তো? অরু প্রায় সময় শুনেছে তন্ময় ভালো গান গায়, গিটার বাজাতে পারে, কিন্তু কখনো শোনেনি। অরু মাথা নাড়ল, শোনেনি সে। মাহিন চেঁচিয়ে উঠল, কি বলো, তোমাকে গান শোনায়নি? পৃথিবীতে এমন প্রেমিক আছে নাকি যে নিজের প্রেমিকাকে গান শোনায় না? আরে, ওদের বিষয়টা তো ভিন্ন অন্যদের থেকে। দে আর কাজিনস। তাতে কি? কাজিনদের চান্স আরও হাই মাম্মা। এই ব্যাটা, চল তাড়াতাড়ি গান গেয়ে শোনা একটা অরুকে। তুমি শুনতে চাও অরু? চুপসে গেল অরু। সকলের নজর তার উপরে, এমনকি তন্ময়েরও। সেও কি তাকিয়ে তার রায় জানার জন্য? লজ্জায় এখান থেকে অরুর লাফিয়ে উঠে যেতে ইচ্ছে করছে, কিন্তু সে তন্ময়ের মুখে গানও শুনতে চায়। অবশেষে হালকা মাথা দোলালো। মুহূর্তে রিহান তার হাতের গিটারটা ছুঁড়ে মারে তন্ময়ের দিকে। ইব্রাহিম উৎসাহ দিল, চল শুরু কর। তন্ময় গিটার হাতে মাথা নত করে গিটারে টুং টুং শব্দ করছে। অরু ধ্যান মেরে দিয়ে তাকিয়ে আছে। বুকের ভেতরে তোলপাড় শুরু হয়েছে। ঠিক কতটা এক্সাইটমেন্ট তার ভেতরে কাজ করছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সে কখনো কল্পনাও করেনি তন্ময় তার জন্য গান গাইবে। গম্ভীর তন্ময়কে এভাবে কল্পনা করার সাহস সে জীবনেও পায়নি। পরিবেশ শান্তশিষ্ট হয়ে গেল মুহূর্তেই।
কোনো শব্দ নেই, সকলেই নিশ্চুপ হয়ে রয়েছে। তবে ঠোঁটে মৃদু হাসি। মাহিন আঙুলের সাহায্যে শীষ বাজিয়েছে 2 বার। ইব্রাহিম মোবাইলের ক্যামেরা অন করে নিয়েছে। তন্ময়ের ভারী গভীর কণ্ঠের স্বর ধীরে ধীরে শোনা গেল। চাহে কুছ না कहना, ভালে চুপ তো रहना, मुझे है पता तेरे प्यार का खामोश चेहरा, आँखों पे पहरा, खुद है गवाह तेरे प्यार का। জবেদা বেগম সাবিহার রুমে এসেছেন। তিনি মেয়ের পছন্দের ভুনা খিচুড়ি প্লেটে সাজিয়ে এনেছেন। সঙ্গে গোস্ত এবং পাশে সামান্য আচার নিয়ে এসেছেন। সাবিহা কিছুক্ষণ আগেই ফিরেছে অফিস থেকে। তখন সে মোবাইল হাতে পায়চারি করছিল কক্ষ জুড়ে। মায়ের হঠাৎ আগমনে দাঁড়িয়ে পড়ল। নাকে ভেসে এলো সুগন্ধ। ঘ্রাণে চারপাশ ম করছে। হেসে শুধালো, কি এনেছো? খিচুড়ি মনে হচ্ছে। জবেদা বেগম প্লেটটা টেবিলের উপর রাখলেন। সঙ্গে সঙ্গে সাবিহা উঠে গিয়ে বসল চেয়ার পেতে। কোনো মতে এক ঢোক পানি খেয়ে খিচুড়ি খেতে শুরু করেছে। জবেদা বেগমের রান্নার হাত চমৎকার। তার হাতের ভুনা খিচুড়ি চেটেপুটে খেতে হয়। সাধারণ একটা খাবারও জবেদা বেগমের হাতে সুস্বাদু হয়ে ওঠে। তিনি সাবিহার পাশে গিয়ে বসেছেন। আগ্রহী চোখে মেয়ের খাওয়া দেখছেন। খাওয়ার এক পর্যায়ে সাবিহা বলল, কিছু বলবে মা? জবেদা নড়ে চড়ে বসলেন। তিনি কিছু নয়, অনেক কিছুই বলতে এসেছেন। অনেক দিন ধরেই মেয়ের সাথে একান্তভাবে কথা বলতে চাচ্ছিলেন, তবে সময় হয়ে উঠছিল না। আজ বাড়ি জুড়ে নিস্তব্ধতা। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওহি সাহেব অফিসে আছেন। মুফতি বেগম পাশের বাড়িতে রয়েছেন। সুমিতা বেগম ভাইয়ের বাড়িতে গিয়েছেন। দীপ্ত আকাশের সঙ্গে বেরিয়েছে রবি বান্ধবীর বাড়িতে। অরু তন্ময়ের সাথে বেরিয়েছে। বাড়িতে আপাতত তিনি আর তার মেয়ে ছাড়া কেউই নেই। এটাই তো ভালো সুযোগ মেয়ের সাথে আলাপ করবার। তিনি বললেন, খেয়ে নে, ধীরে সুস্থে বলি। এই তো খাওয়া শেষ, হাত ধুয়ে আসি। সাবিহা ওয়াশরুমে ঢুকে হাত ধুয়ে ফিরেছে। একটা টিস্যু নিয়ে সেটায় হাত মুছতে নিয়ে জবেদা বেগমের সামনে বসল চেয়ার পেতে। হেসে বলল, দেখি, বলো কি বলার আছে তোমার। জবেদা বেগম আলাপের সুর তুলেছেন মেয়ের শৈশব কৈশোরের বিষয় নিয়ে। একটুখানি ছিলি, মনে হয় এই তো গতকাল ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে দৌড়ে বেড়াতি। তন্ময় ধমক দিতেই কেঁদে কেটে আমার পিছু পিছু ঘুরে বেড়াতি আঁচল ধরে। ভাইয়া মেরেছে বলে গুনগুন করে চলতি। দেখ সময় কতটা পরিবর্তন হয়ে যায়। সেই ছোট্ট মেয়েটা আমার কি সুন্দরভাবে বড় হয়ে গিয়েছে। এখন তার বিয়ের সম্বন্ধ এসে চলেছে সমানে। নাকে মুখে দম ফেলার সময় নেই। সাবিহার ঠোঁটের স্মিত হাসি থমকে গেল। একসময় ঠোঁটের থমকে যাওয়া হাসি বিলুপ্ত হয়ে গিয়েছে। থমথমে অবস্থা মুখশ্রীর। মায়ের পানে একদৃষ্টিতে তাকিয়ে আছে। জবেদা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মা আমার, এভাবে জেদ ধরে থাকে না। তুই এখন আর ছোট নেই। বিয়ের বয়স পেরিয়ে গিয়েছে অনেক আগেই। তোর কথায় তোর বাবা এতগুলো বছর বিয়ের বিষয় এড়িয়ে এসেছে, কিন্তু এখন আর এড়িয়ে যাওয়া সম্ভব না। প্রতিবেশীদের কানাঘুষার সমালোচনা তো আছেই। আজকাল আত্মীয় স্বজনও মুখের উপর কথা বলছে। এভাবে আর কতদিন? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। তার বলার মতো কিছুই নেই। সে কি করবে বুঝতে পারছে না, কি বলবে খুঁজে পাচ্ছে না। পরিস্থিতি যে তার বোঝার বাইরে। দিশেহারা অবস্থায় উঠে দাঁড়ালো। মোবাইল বেজে চলেছে। অয়নের কল। সাবিহা ফোন সাইলেন্ট করে টেবিলে রেখে দিল। জবেদা বেগম পুনরায় বললেন, আশরাফুল ভাইয়ের কথা মনে আছে তোর? তোর বাবার বন্ধু, ওই যে আমাদের পাশের বাড়িতে থাকতো। বাড়ি বিক্রি করে সুইজারল্যান্ডে শিফট হয়েছিল। তারা ফিরে এসেছে। তার ছেলে মবিনের কথা নিশ্চয়ই মনে আছে। তোরা দুজন একসঙ্গে খেলেছিস। তোর বাবা ছেলের সম্পর্কে খোঁজ নিয়েছে। ভীষণ ভদ্র, সুশীল, শিক্ষিত, মার্জিত, সব দিক দিয়ে পারফেক্ট।
আশরাফুল ভাই প্রস্তাব দিতেই তোর বাবা সন্তুষ্ট হয়েছেন। আমারও ভালো লেগেছে। আগামী সপ্তাহে তোকে দেখতে আসবেন তারা। অবশ্য তোকে তাদের দেখা, তবুও সামনাসামনি দেখে নেবে না হয়। ছেলের সাথে একটু কথা বল, ভেবে দেখ তারপর। আমার মনে হয় তোর পছন্দ হবে। মেয়েকে ভাবনা চিন্তা করার সুযোগ দিয়ে জবেদা বেগম প্লেট হাতে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় দরজা চাপিয়ে গেলেন। জমিনে স্তব্ধ বিমূঢ় দৃষ্টি রেখে সাবিহা দাঁড়িয়ে থাকল। নড়ল না বেশ খানিকক্ষণ। পাজোড়া ধরে গিয়েছে তবুও দাঁড়িয়ে। মস্তিষ্কের মধ্যে জটিল জট বেঁধেছে। সব কিছু ঘোলাটে লাগছে। নিজেকে পাগল পাগল লাগছে সাবিহার। কি করবে সে? ভারী পাজোড়া টেনে বিছানায় বসল। মুখমণ্ডল দুই হাতের ভাঁজে গুজে ডুকরে উঠল। সাধারণ একটা মেয়ে সে, বাবা মায়ের পরিবারের দুলালি। তেমন শক্তিশালী হৃদয় বা মস্তিষ্ক তার নেই। খুব অল্পতেই কষ্ট পায়, ভেঙে পড়ে। আজও একই অবস্থা। ঘড়ির কাঁটা ঘুরছে 10টা 45-এ। অরু তন্ময়ের পেছন পেছন গাড়িতে উঠে বসেছে। এখন তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। রাত হয়েছে অনেক। মোস্তফা সাহেব বেশ কয়েকবার কল করেছেন। তন্ময় ঘণ্টাখানেক আগে কল রিসিভ করে। আসছি বলে কেটে দিয়েছে। এখন অবধি আর একটি কলও সে রিসিভ করেনি। সিটবেল্ট বেঁধে অরু গালে 2 হাত চেপে ধরল। গাল গরম। শুধু গাল নয়, ঘাট থেকে সম্পূর্ণ মুখই গরম হয়ে আছে। এতটা ভয়ঙ্কর লজ্জার সম্মুখীন যে হতে হবে কে জানত সেটা। মস্তিষ্ক সম্পূর্ণ ফাঁকা হয়ে আছে অরুর। কী রেখে কী নিয়ে ভাববে দিশা পাচ্ছে না। মনের ভেতর অনেক প্রশ্ন রয়েছে তার। অনেক কিছু জিজ্ঞেস করার আছে। সঙ্গে অভিমান করে বসেছে তন্ময়ের উপর। এত লুকোচুরি কেন? সব কিছু অন্যদের থেকে কিংবা নিজ থেকে তাকে কেন বুঝে নিতে হবে? তন্ময় আগের মতোই ভাবলেশীন ভঙ্গিতে গাড়ি চালিয়ে যাচ্ছে। অরু পিটপিট করে আর চোখে তাকিয়েছে কয়েকবার। গলায় কথা আটকে আসছে। লজ্জা এবং সংকোচ এড়িয়ে কথা বলতে মূলত দ্বিধাবোধ করছে সে। অরুর পাশের কাঁচ নামানো। ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে প্রবেশ করছে গাড়িতে। ঠান্ডা বাতাসে শরীরের পশমগুলো পরম আবেশে দাঁড়িয়ে গিয়েছে। শীতে জুবুথুবু খেয়ে গেল মুহূর্তেই। চোখ বন্ধ করে শীতে কেঁপে উঠল। একটা শাল বা কাটিজ্ঞান কিছুই আনেনি সঙ্গে। আসলে তার মনে ছিল না। তাড়াহুড়ো এবং আবোল তাবোল চিন্তা মস্তিষ্কে নিয়ে সব কিছু ভুলে বসেছিল। রেস্টুরেন্টের ভেতরে উষ্ণতা ছিল বিধায় শীত তেমন গায়ে লাগেনি। তবে এখন শীতল অনুভব করে জড়সড় হয়ে আসছে তার শরীর। একসময় মনোযোগ বাইরে দেওয়ার চেষ্টা করল। গাছের পর গাছ পেছনে চলে গিয়েছে নিমিষেই। গাড়ির পর গাড়ি ফেলে এগিয়ে চলেছে তাদের গাড়ি। নিস্তব্ধতা ভেঙে তন্ময়ের কণ্ঠস্বর শোনা গেল, কাঁচ লাগিয়ে দে। থাক না। অরুর কথা অগ্রাহ্য করে তন্ময় গাড়ি চালানোর ফাঁকে কাঁচ উঠিয়ে দিল। অরুর সঙ্গে সঙ্গে মুখের খারাপ অবস্থা করে বসল। ঠোঁট গাল ফুলিয়ে রাখল। হৃদয়ের পাশে সূক্ষ্ম ভাঁজ। তন্ময় 2-1বার আর চোখে তাকিয়ে দেখল। এতটুকু বিষয় নিয়ে অরুর মুখ ফুলানোর কারণ খুঁজে পেল না। অবশেষে বিরক্ত সুরে বলল, এমন ঠান্ডা বাতাস আসছে, তবুও তোর আক্কেল আসছে না কেন? অরু থমথমে গলায় বলল, আপনি চুপ থাকুন। আমার গাড়িতে আমি চুপ থাকব? তো আমাকে বের করে দেবেন? হ্যাঁ, আপনার সাহস আছে? ভীতু একটা। আপনি তাজা গোস্তের কুমির, জানেন সেটা? ওর ওই লোকটার উপর চরম বিরক্ত। বিরক্ত হওয়ার বেশ কিছু কারণও রয়েছে আজ। চোখের সামনে সব কিছু পরিষ্কার তার। ঝকঝকে তকতকে পরিষ্কার। তার বুঝতে আর বাকি নেই কিছু। এতক্ষণ যাবৎ সব কথা মিলিয়েছে সে। তন্ময় তাকে খুব আগে থেকেই পছন্দ করে। তাই তো ক্লাসমেট তন্নিকে রিজেক্ট করেছিল। একটাও প্রেমের রেল লাইনে চড়েনি অরুর জন্য। ফিরবার সময় তাকে মাহিন খুব সাবলীল গলায় বলেছিল, আমার বিশ্বস্ত বন্ধু তন্ময়, দেখে রেখো কিন্তু তাকে। উপরে একটু গম্ভীর, তবে মনের দিক দিয়ে একদম তুলো।
অবশ্যই তুমি এগুলো জানো। তাও আবার বলছি, জানো তো তোমাকে কতটা ভালো। কথাগুলো শেষ করতে পারেনি মাহিন। পূর্বেই রুবেল ডেকে উঠেছিল, কিন্তু ওরও স্পষ্ট বুঝেছে সে তো বাচ্চা নয়। মাহিন নিশ্চয়ই বলতে নিয়েছিল তন্ময় তাকে ভালোবাসে। ওরও পেছনে মাথাটা দুলিয়ে চোখ জোড়া বন্ধ করে ফেলল। সেই রাতের দৃশ্যটি চোখের পাতায় ভেসে উঠল পুনরায়। মাতাল দিশেহারা তন্ময় নিজের গাম্ভীর্যকে দূরে সরিয়ে স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করেছিল অরুর সামনে। জ্ঞান হারাবার পূর্বের কথাগুলো অরুর কানে এখনও স্পষ্ট। কম বেশি প্রতিদিন ভাবতে বসে আদৌ কি তন্ময়ের কথাগুলো সত্য ছিল। আধার রাতে নিস্তব্ধ রুমে অরুর কানের কাছে অস্পষ্ট গম্ভীর স্বরে বলা ভালোবাসি এখনও সর্বাঙ্গ শরীর জুড়ে শিহরণ বইয়ে দিয়ে যায়। সেই অনুভূতি কাঁপিয়ে তোলে অরুকে। কতটা সাবলীলভাবে বলেছিল, অরুর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কষ্ট হয়েছে বললে ভুল হবে। এক প্রকার সে ভেবে নিয়েছে মাতাল হয়ে আবোল তাবোল বকেছিল লোকটা। কিন্তু আজ মাহিনের কথাগুলো অরুর চোখের সামনের পর্দা উঠিয়ে দিয়েছে। স্পষ্ট দেখতে এবং বুঝতে পারছে সব কিছু। তন্ময় কেন এত লুকোচুরি খেলছে তার সাথে? কি হয়েছে? ব্রিজের উপর একটু থামাবেন গাড়ি? তন্ময় গম্ভীর মুখে কিছুক্ষণ তাকিয়ে রইল। নাকচ করল, শেষ পর্যন্ত গাড়ি থামিয়েছে। কয়েক জোড়া কপত কপতির দেখা মিলছে। ছড়িয়ে ছিটিয়ে তারা স্নিগ্ধ শীতল বাতাসে ভিজতে ব্যস্ত। ওরও একটা ফাঁকা জায়গায় দাঁড়ালো, রেলিং ঘেঁষে নিচে তাকালো। জলের স্রোত বয়ে চলেছে, সঙ্গে বইছে তুমুল বাতাস। চুল উড়ে মুখের সামনে চলে আসছে বারংবার। বিরক্তভাবে চুলগুলো কানের পেছনে ঠেলে দিল। আনমনে বলল, এখান থেকে পড়লে কি আমাকে বাঁচানো যাবে না? তন্ময় বিরক্ত ভঙ্গিতে অরুর হাত ধরতেই থমকে গেল। ঠান্ডায় শরীর বরফের ন্যায় হয়ে গিয়েছে, ছোঁয়া দুষ্কর। তবুও মেয়েটার দুরন্তপনা ছোটে না। মহা বিরক্ত হলো সে। টেনে নিতে চাইল, তবে অরু এক পাও নড়ল না। সে ঘুরে দাঁড়ালো তন্ময়ের দিকে। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে চারিপাশে নজর বোলালো। কেউ আশেপাশে নেই। নির্জন এবং ফাঁকা রাস্তা। হুট করে দ্রুত পায়ে গিয়ে তন্ময়ের কোমর দুই হাতে পেঁচিয়ে ধরল। তার মাথা ঠেকেছে তন্ময়ের বুকে। ঠিক এভাবেই সে তন্ময়কে জড়িয়ে ধরতে চেয়েছে। ভালো লাগার আবেশে চোখ ভিজে এলো। তন্ময়ের বুকে মাথা রাখতেই পৃথিবী শূন্য মনে হতে লাগলো। জীবনে আর কিছুই লাগবে না তন্ময় ছাড়া, এমন অনুভূতি হচ্ছে। শান্তিতে তার মস্তিষ্ক ফাঁকা হয়ে গিয়েছে। পরপর অনুভব করল তন্ময়ের হাত তার পিঠে। অগোছালো চুলগুলো ঠিক করে দিচ্ছে যেন। ওরও স্মিত হাসল। লজ্জার মাথা খেয়ে কি তন্ময়ের বুকে একটা চুমু খাবে? অয়ন একটা সিগারেট ধরে রেখেছে দুই আঙ্গুলের ফাঁকে। কয়েকবার সিগারেট জ্বালাতে গিয়েও জ্বালানো হয়নি। আগ্রহী চোখে তাকিয়ে আছে পাশের ছাদে। সাবিহা কল ধরছে না, মেসেজের রিপ্লাইও দিচ্ছে না। ঘুমিয়ে পড়েছে নাকি? এত দ্রুত তো ঘুমায় না। ব্যস্ত ভঙ্গিতে চারপাশে নজর বুলিয়ে আবারও কল করেছে। এইবার সাবিহা কল রিসিভ করল। অয়ন অশান্ত সুরে জিজ্ঞেস করল, কল ধরছিলে না যে? সাবিহা নিজেকে সামলে নিয়েছে, তবে কিছুক্ষণ কান্না করেছে বিধায় মুখশ্রী লাল বর্ণ ধারণ করেছে। গলার স্বর ভেজা এবং গম্ভীর। ওয়াশরুমে ছিলাম। কি হয়েছে? কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? দেখি, ছাদে আসো তো। না, এখন ঘুমাবো, আসতে পারবো না। কি হয়েছে সাবিহা? আমাকে কি বলা যায় না? কিছু হলে না বলবো। আচ্ছা, একটুখানির জন্য ছাদে আসো তো, আমি অপেক্ষা করছি। সাবিহাকে আর কথা বাড়ানোর সুযোগ দিল না। মুহূর্তেই কল কেটে দিল। ব্যস্ত পায়ে পায়চারি করে চলেছে। সাবিহার কণ্ঠেশ্বর বড়ই চিন্তায় ফেলেছে অয়নকে। কান্না করেছিল কি? না হলে অমন শোনাবে কেন? সাবিহাকে একবার সামনাসামনি দেখে না নিয়ে অয়ন অন্তরে শান্তি পাবে না।
সাবিহা বেশ সময় নিয়ে এসেছে। একটা চাদর শরীরে পেঁচিয়ে রেখেছে। ছাদের লাইটস অফ। আকাশের চাঁদে তার লাল মুখশ্রী দৃশ্যমান। অয়ন বাউন্ডারি পেরিয়ে চলে এলো সাবিহার কাছে। বিচলিত ভঙ্গিতে সাবিহার মুখমণ্ডল 2 হাতে তুলে ধরল চোখের সামনে। গালে আঙুল ঘষে বলে উঠল, কান্না করছিলে কেন? সাবিহা থমথমে গলায় বলল, এমনিতেই। এমনিতেই? এমনিতেই কাঁদা যায় বুঝি? তাহলে আমিও কি একটু চেষ্টা করব এমনিতেই কাঁদার? কি বলো? তুমি কি বলবে বলো, না হলে আমি যাচ্ছি। বলতে বলতে সাবিহা ঘুরে পা বাড়ালো চলে যাবার উদ্দেশ্যে। অয়ন পেছন থেকে সাবিহাকে জড়িয়ে ধরল। একটা সুন্দর সুবাস নাকে লাগছে। সাবিহার চুলের ঘ্রাণ অয়নের ভীষণ পছন্দের। শুকলেই মাতাল মাতাল লাগে নিজেকে। ডান হাতে চুলের ক্লিপ খুলে দিল সাবিহা রমতে। লম্বা ঘন রেশমি চুলে মুখ ডুবিয়ে দিল। লম্বা বড় বড় কয়েকটা নিঃশ্বাস নিল। সেভাবেই অস্পষ্ট স্বরে বলল, কি সমস্যা? আমাকে না বললে আমি জানব কিভাবে? ওরও ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। তন্ময় যখন গান গেয়েছিল সেটার ভিডিও করতে দেখেছে ইব্রাহিমকে, তাই দ্রুত মেসেঞ্জারে ঢুকে ইব্রাহিমকে মেসেজ করল। বলল তখনকার করা ভিডিওটি সেন্ড করতে। ইব্রাহিম সময় নিয়ে পাঠিয়েছে। ভিডিও সেভ করে ফেলল। কানে ইয়ারফোন লাগিয়ে প্লে করল। লজ্জায় তখন ভালো মতো দেখতেই পারেনি, শুধু শুনেছে। এখন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। তন্ময়ের এই গম্ভীর স্বরে গাওয়া গান অরুর মস্তিষ্ক থেকে যাচ্ছেই না। এভাবে আর কখনো কি শুনতে পারবে? বাংলা গান শুনতে কেমন লাগবে এই স্বরে? ভাবতেই অরুর ভেতরে কম্পন শুরু হয়ে গেল। ডিসেম্বর গড়িয়ে জানুয়ারিতে পড়েছে মাস। আবহাওয়ার কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়, তবে কনকনে ঠান্ডা এখনও উপভোগ করার মতো। আজ জানুয়ারির 6 তারিখ, মাসের প্রথম সপ্তাহ। অরুর ইন্টার ফাইনালের রেজাল্ট বেরোবে। ঠিক দুপুর 12টায় অনলাইনে চলে আসার কথা। এর আগে জানতে হলে কলেজে যেতে হবে। আনোয়ার সাহেব মেয়ের রেজাল্ট বেরোবে শুনে আর অফিসে গেলেন না, বরং বাক্স ভর্তি মিষ্টান্ন নিয়ে এসেছেন 20 কেজি। প্রতিবেশী আত্মীয় স্বজনদের দেবেন বলে। দিব্যি ব্যস্ত পায়ে ড্রয়িং রুমে বিচরণ করছেন। সিঙ্গেল মিষ্টান্ন বাক্সগুলোতে পর্যাপ্ত মিষ্টি গুছিয়ে নিচ্ছেন। এক একজন প্রতিবেশীদের বাড়ি এভাবেই যাবে, তবে আত্মীয় স্বজনদের ব্যাপারটা ভিন্ন। তাদের বাড়িতে কেজি হিসেবে যাবে। তিনি এখনই 10 কেজি আলাদা করেছেন। অরুর খুব বাজেভাবে ঠান্ডা লেগে বসেছে। সকাল থেকে টিস্যু ব্যবহার করে ঘরবাড়ি ভরিয়ে ফেলেছে। এতক্ষণ সোফায় বসে টেলিভিশন দেখছিল। হুট করে জবেদা বেগম তাকে ডেকে বসে, তাই রাতারাতি আর টিস্যুগুলো সরাতে পারেনি। হুড়মুড় করে চলে গেল। কিছুক্ষণ পর মোস্তফা সাহেব ড্রয়িং রুমে এলেন। নিউজ পেপার চোখে রেখে সোফাতে বসতে নিচ্ছিলেন, ঠিক অরুর ব্যবহৃত টিস্যুর উপর প্রায়। দীপ্ত ডাইনিং থেকে চেঁচিয়ে উঠল, চাচ্চু, বসো না ওখানে। সর্দির টিস্যু দিয়ে অরু আপু ঘরবাড়ি সোফা সব কিছু নষ্ট করে রেখেছে। দীপ্তর মাথায় একটা ছোট্ট থাপ্পড় বসিয়েছে আকাশ। পরপর দীপ্তর কানে টান মেরেছে বিধায় বেচারা চুপ করে গেল। অসম্পূর্ণ রয়ে গেল কথাগুলো। চমকিত মোস্তফা সাহেব আর বসলেন না। কিঞ্চিত ভ্রুকুচকে সোফায় তাকালেন। সুমিতা বেগম মিষ্টি নিতে এসে এমত অবস্থা দেখে মেয়েকে বকতে শুরু করেছেন। দ্রুত এগিয়ে বাম হাতে টিস্যুগুলো ডাস্টবিনে ফেলে দিলেন। মোস্তফা সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, অরুর জন্য ঔষধ আনা হয়েছে। আনোয়ার সাহেব মিষ্টির বাক্স গুনছিলেন। গোনা রেখে ভাইয়ের প্রশ্নের জবাব দিলেন, এনেছি। ঠান্ডা কমছেই না। আজ যাক, রাতের মধ্যে না কমলে আমাকে জানাবে। জি আচ্ছা ভাইয়া। বাপ চাচাদের কীর্তিকলাপে অরু বেশ বিরক্ত এবং লজ্জিত। রেজাল্ট কি এখনও আউট হয়েছে? আগ বাড়িয়ে কী সব করে বেড়াচ্ছে। এখন যদি সে খারাপ করে, তারপর এই মুখ আর কীভাবে দেখাবে?
আনোয়ার সাহেবের অত্যন্ত বিশ্বাস অরুর প্রাণে ভয়ডর ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেকবার রেজাল্ট আউটের দিন অরুর মনে শুধু বাপ চাচাদের প্রত্যাশা ধরে না রাখার ভয় কাজ করে। না হলে রেজাল্ট নিয়ে অতটা মাথা ব্যথা হয় না। আপাতত জবেদা বেগম অরুর হাতে কফি ধরিয়ে দিয়েছেন তন্ময়ের জন্য। তন্ময় এখন বাড়িতেই আছে, অফিসে যায়নি। কারণ বিকেলে সোজা বিজনেস ট্যুরে বেরোবে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2-4টে মিটিং শেষ করে পরদিন রাতে ব্যাক করবে ঢাকায়। ওরও বিষয়টি শুনে বিচলিত হয়ে পড়েছে। তন্ময় 2 দিনের জন্য চলে যাবে, এটা সে মানতে পারছে না। অদ্ভুত শূন্যতা বুকের ভেতর এখনই অনুভব করছে। অদ্ভুত খারাপ লাগা চারপাশে ভিড় জমিয়েছে। অরুর রেজাল্ট বেরোবে শুনে সাবিহাও বাড়িতে। তার অফিস না যাবার আরেকটি কারণ রয়েছে অবশ্য। মোস্তফা সাহেব সাফ সাফ জানিয়ে দিয়েছেন এখন থেকে আর জব করার প্রয়োজন নেই সাবিহার। তখন জোরপূর্বক কাজে গিয়েছে নিজের ভাইয়ের কষ্ট দেখে। রেগে সেও তখন বাবার টাকায় চলবে না সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছে। মোস্তফা সাহেব তাই আর মেয়েকে কাজে যেতে দেবেন না। বাবার সিদ্ধান্তে সাবিহা নারাজ, সে কাজ করতে চায়। মূলত এর জন্যই আছে বাড়িতে, বাবার মুখোমুখি হয়ে কথা বলবে। অথচ মোস্তফা সাহেব সুযোগ দিচ্ছেন না কিছু বলবার। বিরক্ত হয়ে তন্ময়ের রুমে এসেছে সে, কথা বলবে তার ভাইয়ের সাথে। তন্ময় তখন মনোযোগ সহকারে কিছু ফাইল চেক আউট করছিল। সাবিহাকে দেখতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কি হয়েছে বলে সামনে অগ্রসর হতে লাগলো। বসতে ইশারা করলে সাবিহা বসল না, দাঁড়িয়ে রইল মাথা নত করে। আঁখি দুটোর নিচে কালো হয়ে আছে, ক্লান্ত দেখাচ্ছে মুখশ্রী। তাকে দেখেই বোঝা যাচ্ছে সারা রাত ঘুমায়নি। সাবিহা বলল, তুমি কি ব্যস্ত ভাইয়া? না, আমি কাজ করতে চাই। তাহলে করবি? বাবা যেতে যে না করে দিল, আমি কথা বলে নেব। ভাইয়া আমি। সাবিহার গলা আটকে আসছে। এই প্রসঙ্গে কথা বলতে বেশ দ্বিধাবোধ করছে সে। 2 ভাই বোনের আলাপ আলোচনার মধ্যে হুট করেই অরু চলে এলো, তবে ভেতরে ঢুকল না। দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। লুকিয়ে গেল দরজার আড়ালে। শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বরে বলা অনাকাঙ্ক্ষিত প্রশ্ন, অয়নকে পছন্দ করিস? অরু নড়ে চড়ে দাঁড়ালো। ভূত দেখার মতো চমকে গেল। প্রশ্নটির পর পরিস্থিতি থমথমে নিস্তব্ধতায় ঘেরা। সাবিহার জবাব এলো না। সে ক্ষীণ দৃষ্টিতে ভাইয়ের পানে তাকিয়ে আছে। ঠোঁটে ঠোঁট চেপে অরু চোখ জোড়া বড় বড় করে রেখেছে। তার মানে কি তন্ময়ের কথাই সত্যি? সাবিহার, অয়ন। অরুর মস্তিষ্কে সব কিছু গুলিয়ে আসছে। তন্ময়ের গলা পুনরায় শোনা গেল, কিছু ভেবেছিস? সিচুয়েশন বেশ খারাপ কিন্তু। বাবা এই বিষয়ে সহজে রাজি হবে বলে মনে হয় না। ইট উইল বি টাফ। আমি কি কথা বলবো নাকি আরও সময় লাগবে? অয়ন। তন্ময় কিঞ্চিত ভ্রু কুঁচকে বলল, অয়নকে বলেছিস? না। জানিয়ে দেখ, তুই তো একা সব কিছু হ্যান্ডেল করতে পারবি না। তোদের দুজনকে একসাথেই সিচুয়েশনে ওভারকাম করতে হবে। আজ বাদে কাল তোকে দেখতে আসবে। বাবার কথাবার্তায় বোঝা যাচ্ছে দেখতে এসে আংটি বদল করে নেবেন। ভাইয়া, আমি জানি অয়ন ভালো ছেলে, খুব মেধাবী এবং হার্ডওয়ার্কিং গাই। 2-3 বছর পর স্টাডি শেষ করে একজন ভালো বিজনেসম্যান হয়ে উঠবে, অবস্থারও উন্নত হবে। কিন্তু এখনকার সিচুয়েশন তো আর 3-4 বছরের জন্য ওয়েট করবে না, বুঝতে পারছিস? সাবিহা, তুই কি শিওর? আর ইউ? অয়ন এখনও ইমাচিওর আনঅ্যাডাল্ট, ভালোভাবে ভেবে নিয়েছিস তুই? সাবিহা নিশ্চুপ হয়ে রইল। খুব সময় নিয়ে বলল, আমি ওকে ভালোবাসি ভাইয়া। তন্ময় কিছুক্ষণ নিশ্চুপ থাকল। সাবিহাকে ভালোভাবে দেখে তারপর বলল, ফিরে এসে কথা বলবো বাবার সাথে। তুই অয়নকে জানিয়ে রাখ, সিচুয়েশন ওকেই হ্যান্ডেল করতে হবে। সাবিহা মাথা দোলালো, আলগোছে বেরিয়ে পড়ল।
অরু নিজের রুমে ঢুকে গিয়েছে দৌড়ে। সাবিহাকে যেতে দেখে বুকে হাত চেপে নিঃশ্বাস ছাড়ল। সে কি খুশি হবে নাকি অবাক। অয়নকে তার খুব পছন্দ। ছেলেটা যেমন দেখতে সুন্দর তেমন তার চলাফেরা এবং ব্যবহার সব কিছুই দুর্দান্ত সুন্দর। সাবিহার সাথে নিশ্চয়ই খুব মানাবে। অরুর ঠোঁট জুড়ে অমায়িক হাসি। সে এখন থেকেই ওদের দুজনের ভক্ত হয়ে গেল। ভালোভাবে দুজনকে নিয়ে ভাবতেই অদ্ভুত কিছু দৃশ্য চোখের সামনে ভেসে উঠল। যেমন ২-১ বছর আগে বৃষ্টির মধ্যে অয়নের সাথে যখন সাবিহার অফিসের সামনে গিয়েছিল কলেজ ব্যাগ দিয়ে, তখন খুব করে খেয়াল করেছিল অয়নের নজর বারবার সাবিহাকে দেখছে। তারপর সিলেট গিয়েছিল যে, তখনও প্রায়ই লক্ষ্য করত সাবিহা সর্বদাই অয়নের পাশাপাশি আছে। অবশ্য তখন এভাবে ভেবে দেখেনি, তাই বুঝতেও পারেনি। তবে এখন যখন কাহিনী খোলাসা হয়েছে, সব কিছু তার চোখে রোমান্টিক এবং প্রেমময়। ওরও কফির মগ হাতে উকিঝুঁকি মারছে। কেউ নেই। যেন মাত্র এসেছে তেমন ভান ধরে বেরিয়ে পড়ল। এসে দাঁড়ালো তন্ময়ের রুমের সামনে। দাঁড়াতেই পরপর ঘাবড়ে গেল। একটা ফাইল হাতে তন্ময় দাঁড়িয়ে আছে দরজাতেই, যেন অরুর জন্য অপেক্ষা করছে। ফাইলের এক পৃষ্ঠা উল্টে প্রশ্ন করল, মাত্র এলি? হুম। আমি তো দেখলাম তুই কান পেতে দাঁড়িয়েছিলি। অরু নাক কুঁচকে বসল। দেখে ফেলেছে। এর জন্যই এমন হাবভাব নিয়ে রেখেছে। অরু বিরক্ত সুরে বলল, আমি তো শুনতে চাইনি। ও। অরু কফির মগ এগিয়ে দিতে নিয়ে খেয়াল করল কফি ঠান্ডা হয়ে গিয়েছে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কফির দিকে তাকিয়ে রইল। এখন কি এই কফিটা ফেরত নিয়ে যাবে? আর চোখে তন্ময়ের দিকে তাকালো। কিছু প্রশ্ন আছে তার মনে। প্রশ্নগুলো কি করবে? তন্ময় ঘুরে ভেতরে চলে গিয়েছে। ওরও পেছন পেছন গেল। কফি টেবিলের উপর রেখে দিল। ইনিয়ে বিনিয়ে ধীরস্বরে প্রশ্ন করল, সাবিহা আপু আর অয়ন ভাইয়া কি সত্যিই প্রেম করছে? তন্ময়ের জবাব এলো না। সে ফাইল টেবিলে রেখে ঠান্ডা কফি হাতে নিল। কয়েক চুমুক বসিয়ে অরুর দিকে তাকিয়ে রইল। জবাব না পেয়ে অরু বলল, আমি কাউকেই বলবো না। সত্যি বলছি। বলেন না, তারা প্রেম করছে কি? আমার না তাদের দুজনকে একসাথে অনেক ভালো লাগে। আর অয়ন ভাইয়াকে তো আমার হেব্বি পছন্দ। তন্ময়ের অসাধারণ মুখশ্রী সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেল। হৃদয়ের মাঝে সূক্ষ্ম ভাঁজ পড়েছে। মগে পুনরায় চুমুক দিতে নিয়েও দিল না। গম্ভীর স্বরে শুধালো, তাই বুঝি? হুম। আপনার ভালো লাগে না? লাগে না। ওরও পিটপিট চোখে তাকালো। ভালো না লাগার কি আছে? আশ্চর্য। কক্ষ জুড়ে পায়চারি করে আবারও তন্ময়ের সামনে এলো। তন্ময় কনসেন্ট্রেশন নিয়ে ফাইল পড়ছে। সাবলীল ভঙ্গিতে অরু জিজ্ঞেস করল, আজ চট্টগ্রাম যাবেন? হুম। চট্টগ্রাম অনেক সুন্দর, তাই না? হুম। আমি কখনো যাইনি। হুম। ভাবছিলাম এবার গিয়ে ঘুরে আসব। হুম। আপনার সাথে আমাকে নেবেন? হুম। কি? ওরও খুশিতে গদগদ হয়ে উঠল। শেষের কি শব্দটি যেন শোনেইনি। সত্যি নেবেন? না। সারাদিন মাথায় কি চলে তোর? শুধু আজগুবি সব কিছু। ধর, কফিটা গরম করে নিয়ে আয়। অরুর হাতে কফির মগ ধরিয়ে তন্ময় বারান্দায় চলে গেল। অরুর মুখমণ্ডল অন্ধকার তখন। সে কিছুক্ষণ চোখ রাঙিয়ে তাকিয়ে থাকল বারান্দার দিকে। তারপর হনহনিয়ে বেরিয়ে পড়ল। আছে তন্ময়ের সঙ্গে এই বিজনেস ট্যুরে যাবেই যাবে। লাগলে পুরো বাড়ি মাথায় তুলবে, কিন্তু সে যাবেই যাবে। অয়ন বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে আছে, কথা বলছে। একসময় বন্ধুগণ সব চলে গেল। পাশে রয়ে গেল সৌভিক। একটা সিগারেট ধরাতে গিয়েও ধরালো না অয়ন। সৌভিক তখন দিব্যি সিগারেটে টান মেরে চলেছে। হুট করে বলল, দোস্ত, মন খারাপ করিস না, সব ঠিক হইয়া যাইব। অয়ন থমকে গেল। ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কি?
সৌভিক অয়নের কাঁধ থাপড়ে বলল, ব্যাটা, প্রেমে এমন বাধা না আসলে হয় নাকি? আর তুই তো একটা চ্যাম্প, যে পরীর পেছনে ছুটেছে। অমন পরী ধরতে গেলে ছ্যাঁকা একটু খেতেই হয়। অয়ন এবার পুরোপুরি সৌভিকের দিকে ঘুরল, তার কপাল এখনও মারাত্মক কুঁচকে। সৌভিকও নড়ে চড়ে দাঁড়ালো, দাঁত কেলানো বন্ধ করে ঠোঁট ভিজিয়ে মাথা চুলকে নিল। অয়নের হাবভাবে বোঝা গেল এই বোকা কিছুই জানে না। এখন জানানো কি ঠিক হবে? অয়ন জিজ্ঞেস করল, কি হয়েছে খুলে বলতো? সৌভিক সতর্কতার সহিত বলল, সাবিহাকে পরশু দেখতে আসছে পাত্রপক্ষ। তুই জানিস না দোস্ত, আমার থেকে শুনলাম সেই দিনই নাকি এঙ্গেজমেন্ট হয়ে যাবে। অয়নকে স্তব্ধ দেখালো, তার চাহনি জ্বলন্ত অগ্নির ন্যায়। সৌভিক ছোট ঢোক গিলে বলল, দোস্ত, আমি সত্যি কইতাছি। ওর রেজাল্ট এসেছে কিছুক্ষণ আগে, সে জিপিএ 5 পেয়েছে। ওরও সব সময় দুর্দান্ত রেজাল্ট করে, এবারও ভিন্ন নয়। সবগুলো সাবজেক্টেই ভালো রেজাল্ট করেছে। আনোয়ার সাহেব আরও প্রফুল্লতায় মিষ্টি বিতরণ করছেন। হাসি মুখে মেয়ের প্রশংসায় মগ্ন তিনি। প্রত্যেকবারই ওরুর রেজাল্ট বেরোলে বাবা এবং চাচারা তার একটা ইচ্ছে পূরণ করে, যা চায় তাই দেওয়া হয়। এবারও মোস্তফা সাহেব হেসে শুধালেন, কি চাই? ওরও সঙ্গে সঙ্গে বলল, যা চাই দেবে। আমি চট্টগ্রামে যেতে চাই চাচ্চু। আচ্ছা যেও, সবাই মিলে। আমি আজই যেতে চাই। মোস্তফা সাহেব হঠাৎ আতঙ্ক চোখে তাকালেন অরুর পানে। আজ মানে? আজ তো তন্ময় চট্টগ্রামে যাবে। তার মানে? হুট করে তার চোখ চলে গেল কিছুটা দূরে। তন্ময় সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছে। পিতাপুত্রের চোখাচোখি হলো মুহূর্তেই। মোস্তফা সাহেবকে আরেকটু স্তব্ধ করতে হঠাৎ তন্ময় নিঃশব্দে বাঁকা হাসল।